পৃথিবীর এক অন্ধকার দিন, যেদিন হঠাৎ করে পৃথিবীর সমস্ত মানুষেরা গায়েব হয়ে গিয়েছিল। তবে শুধুমাত্র মানুষেরাই নয়, বরং মহাবিশ্বে পৃথিবী সহ যত গ্রহ নক্ষত্র ছিল সেই সব কিছুই হঠাৎ একদিনের মধ্যেই গায়েব হয়ে যায়। আর এখন বেঁচে রয়েছে শুধুমাত্র সেই সমস্ত মানুষেরা যারা কিনা বিভিন্ন স্পেস স্টেশন এবং স্পেসশিপে ছিল। আর তারই অনেক কষ্টের পর পৃথিবীর মতো একটি গ্রহ খুঁজে পায় যেখানে মানব সভ্যতাকে টিকিয়ে রাখা সম্ভব। কিন্তু সেই গ্রহের মধ্যে যে পানি ছিল সেগুলো মূলত ছিল মানুষের রক্তের মতো, যেটার সঙ্গে মানুষের স্পর্শ লাগলে মৃত্যু নিশ্চিত। তো এমনই এক ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করে মানুষকে শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই দুর্দান্ত সায়েন্স ফিকশন মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক নতুন পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। এখানে আমাদেরকে দ্য কোয়াইট র্যাপচার নামক একটি ইভেন্টের কথা বলা হচ্ছিল। দ্য কোয়াইট র্যাপচার আসলে ছিল এমন একটি ইভেন্ট যেটার রহস্য আজ পর্যন্ত কোনো মানুষই কখনো বের করতে পারেনি। আসলে পৃথিবীর বুকে যখন এই ইভেন্ট শুরু হয়েছিল তখন হঠাৎ করে পুরো ইউনিভার্স থেকে চাঁদ, তারা, সূর্য এবং শত শত গ্রহ একদম গায়েব হয়ে যায়। অর্থাৎ পুরো ইউনিভার্সে যত লিভিং সেন্স ছিল সেই সব কিছু হঠাৎ করে শেষ হয়ে যায়, যার কারণে পৃথিবীর সমস্ত মানুষেরাই মারা যায় এবং পৃথিবীর সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহগুলোও ধ্বংস হয়ে যায়। তবে সেই সময় যেই সমস্ত মানুষেরা শুধুমাত্র স্পেসে ছিল, অর্থাৎ স্পেসশিপ, স্পেস স্টেশন, বর্তমানে শুধুমাত্র সেই সমস্ত মানুষেরাই এখন পর্যন্ত বেঁচে আছে। আর তারা এখন পর্যন্ত স্পেসশিপে ঘুরে ঘুরে এমন একটি গ্রহ খুঁজে বেড়াচ্ছে যেখানে তারা আবারও পৃথিবীর মতো করে মানব সভ্যতাকে শুরু করতে পারবে। তবে অনেক খোঁজার পরও তারা আর কোনো গ্রহ খুঁজে পায়নি, শুধুমাত্র বেশ কিছু চাঁদ খুঁজে পেয়েছে। তবে সেই চাঁদগুলোও মানুষের বসবাসের উপযোগী ছিল না। কিন্তু এই চাঁদগুলোর মধ্যে একটি চাঁদ অনেক ব্যতিক্রম ধরনের ছিল, কারণ এই চাঁদের উপরিভাগে যে স্তর রয়েছে সেই পুরো স্তরটি একটি সমুদ্র দিয়ে ঢাকা। তবে এটা কোনো সাধারণ সমুদ্র ছিল না, বরং এটা ছিল রক্তের সমুদ্র। আর এখান থেকে স্যাম্পল নিয়ে টেস্ট করে জানা গিয়েছে যে রক্ত মূলত মানুষের, আর তাই এই সমুদ্রের নাম দেওয়া হয়েছে দ্য ব্লাড ওশিয়ান। কিন্তু এই চাঁদের মধ্যে মানুষের রক্তের সমুদ্র কি করে তৈরি হয়ে গেল এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো মানুষই জানে না। তবে পুরো ইউনিভার্সের মধ্যে একটি জায়গা পাওয়া গিয়েছে যেখানে অর্গানিক মুন সোর্স রয়েছে। তাই মানুষের ধারণা ছিল এখানে কিছু রিসার্চ করার মাধ্যমে তারা হয়তো সেই ভয়ানক ইভেন্ট সম্পর্কে জানতে পারবে এবং এমন কিছু খুঁজে পাবে যেটার মাধ্যমে নতুন জীবন শুরু করা সম্ভব। এজন্য বিজ্ঞানীদের কয়েকটি টিমে ব্লাড ওশিয়ান নিয়ে কাজ করছে। এবার আমরা সেই ব্লাড ওশিয়ান বা রক্তের সমুদ্রটিকে দেখতে পাই, যেখানে বিশাল বড় একটি সাবমেরিন রয়েছে। আর এই সাবমেরিনের ভেতরে ছিল সাইমন নামক একজন ব্যক্তি, যে কিনা এই ব্লাড ওশিয়ান নিয়ে রিসার্চ করছিল। আর সাইমন এখন যে সাবমেরিনটির মধ্যে রয়েছে এই ধরনের সাবমেরিনকে বলা হয় আয়রন লাং। আর এখানে এই সাবমেরিনের কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে সাইমনকে কেউ একজন কমান্ড দিচ্ছিল যে তাকে কখন কোন কাজটি করতে হবে। সে এখানে একটি রেডিওর মাধ্যমে কিছু কাউন্টডাউন করছিল। এরপর কমান্ডার এখানে সাইমনকে বেশি ভেতরে যেতে মানা করে দেয়। এখানে আমরা তাদের কথোপকথন শুনে বুঝতে পারি যে সাইমনকে আসলে সেই ব্লাড ওশিয়ানের অনেক গভীরে পাঠানো হচ্ছে। আর সাইমনই হচ্ছে প্রথম মানুষ যে কিনা এই টেস্টটি করতে যাচ্ছে। আর তাকে সে নির্দিষ্ট গভীরতায় পৌঁছে কিছু স্ক্যান এবং ছবি তুলতে হবে, যেটা সরাসরি তাকে কমান্ডারের কাছে পাঠাতে হবে। এটাই মূলত ছিল তার প্রধান কাজ। এবার কমান্ডারের সঙ্গে কথা বলার পর সাবমেরিনটি আস্তে আস্তে সমুদ্রের তলদেশে যাচ্ছিল। তবে এমন সময় সাইমন সামনে তাকিয়ে দেখতে পায় যে সাবমেরিনের ভেতরে কয়েক ফোঁটা ব্লাড ঢুকছে, যেটা মূলত এই সমুদ্র থেকেই আসছে। এদিকে রেডিওর মাধ্যমে কমান্ডার ফিলমন স্টেশনের ব্যাপারে কিছু একটা বলছিল, কিন্তু সেখানে কি বলছিল এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তাই সাইমনও ব্যাপারটি বুঝতে পারে না। এমন সময় সাইমন কমান্ডারকে জিজ্ঞাসা করে, আপনি তো আমাকে বলেছেন সমুদ্রে যেন বেশি গভীরে না যাই, কিন্তু আমি তো অলরেডি সমুদ্রের অনেক গভীরে চলে এসেছি। এটা মূলত এখানকার রেড জোন। কিন্তু কমান্ডার এখানে তার কথা ইগনোর করে তাকে নিজের খেয়াল রাখতে বলে, কারণ পুরো সাবমেরিনে সে একাই ছিল, তাকে সাহায্য করার মতো সেখানে কেউ ছিল না। তাই কমান্ডার তাকে সাবধান করে দিয়ে সিগন্যাল কেটে দেয়। এবার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সাবমেরিনটি নির্দিষ্ট একটি জায়গাতে এসে থেমে যায়। আর সাইমন এখানে সাবমেরিনের ড্যাশবোর্ডের মাধ্যমে দেখতে পায় যে এখন সে সমুদ্রে যে জায়গাটিতে রয়েছে এটাই হচ্ছে এই সমুদ্রের সবচাইতে গভীরতম জায়গা। এটা দেখতে পেয়ে সাইমন কিছুটা ঘাবড়ে যায়। এরপর সাইমন রিসার্চের একটি ফাইল বের করে ফেলে, আর এই রিসার্চের সম্পর্কে যে বিস্তারিত রয়েছে সেগুলো সম্পর্কে পড়তে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে বর্তমানে সাইমন যে আয়রন লাংয়ের মধ্যে রয়েছে এটার নাম হচ্ছে SM-8। আর এটা মূলত ছিল একটি বিশেষ ধরনের সাবমেরিন, যেটাকে মূলত যে কোনো লিকুইড ফটোগ্রাফির জন্য তৈরি করা হয়েছিল।
অর্থাৎ এই সাবমেরিন যে কোনো তরল পদার্থের ছবি খুব পরিষ্কারভাবে নিতে পারে। এখানে সাইমন আরেকটি বিষয় লক্ষ্য করে। আসলে সাবমেরিনের নাম ছিল SM-8, তবে সেটাকে কেটে দিয়ে কোনো এক কারণে 13 করে দেওয়া হয়েছে। এরপর সাইমন ফাইলের ভেতরে থাকা আরও কিছু বিষয় দেখছিল। আসলে এখানে মূলত এই সাবমেরিনের কি কি ফিচার রয়েছে এবং এই ফিচারগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেই সমস্ত ব্যাপারে ইনস্ট্রাকশন ছিল। সাইমন এখানে সাবমেরিনের ক্যামেরাটির ইনস্ট্রাকশন দেখতে পায় যে এখানে ছবি তুলতে হলে কি কি ফলো করতে হবে। এরপর সে এখানে থাকা আরও একটি ক্যামেরার ব্যাপারে জানতে পারে, যেটা মূলত সাবমেরিনের ভেতরে অবস্থিত ছিল। সাইমন তখন লিকুইডে ছবি তোলা ক্যামেরাটিকে দেখতে চলে যায়। সে যখন ক্যামেরাটির কাছে যায় তখন দেখতে পায় সেখানে এক ধরনের আলো জ্বলছে, আর সেই আলোর মাঝখানে একটি বাটনের মতো কিছু একটা রয়েছে। সাইমন বুঝতে পারে যে এই বাটনটিতে ক্লিক করলে বাহিরের ছবি উঠবে। সাইমন তখন এখানে ক্যামেরাটিকে ট্রায়াল দিয়ে দেখে, আর সে ম্যাপের মধ্যে একটি মার্ক করে দেয়। এরপর সাইমন সাবমেরিনটিকে ডাইভ করে করে সমুদ্রের তলদেশ দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছিল, আর সে ছবি তুলে তুলে ম্যাপের মধ্যে জায়গাগুলোকে মার্ক করছিল। আর সাইমন যখন এই কাজগুলো করছিল তখন আমরা তার ঘাড়ের মধ্যে একটি স্কার্ট দেখতে পাই, আর এটা কিভাবে হয়েছিল সেটা আমরা সামনে জানতে পারবো। এদিকে ঠিক এমন সময় সাইমন সাবমেরিন থেকে একটি সিগন্যাল পায়, যেটার মাধ্যমে সে বুঝতে পারে যে আস্তে আস্তে সাবমেরিনের অক্সিজেন লেভেল অনেকটাই কমে এসেছে। এভাবে চলতে থাকলে পরবর্তীতে তার বিপদ হতে পারে। সাবমেরিনটিতে মূলত অক্সিজেনের 4টি লেভেল ছিল, যেটা মূলত 4টি লাইটের মাধ্যমে দেখানো হচ্ছিল। আর এখানে 4টি লাইটের মধ্যে একটি লাইট কমে এসেছে। তাই সাইমন খুব একটা চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর সে যেতে যেতে এক এক করে জায়গাগুলোর ছবি তুলতে থাকে। আর এভাবেই অনেকগুলো ছবি তোলার পর সাইমন ক্যামেরাটিকে চেক করতে যায় যেখানে সাবমেরিনের জানালা ছিল। আর সাইমন এখানে ক্যামেরার ফ্ল্যাশ লাইটের মাধ্যমে দেখতে পায় যে সাবমেরিনের বাইরে অদ্ভুত এক ধরনের কঙ্কাল দেখা যাচ্ছে। তবে এখানে তো কোনো জীবনের অস্তিত্ব থাকার কথাই ছিল না, তাহলে এই প্রাণীর কঙ্কাল কিভাবে আসলো? তবে সাইমন যত বেশি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল সাবমেরিনের ভেতরে তত বেশি প্রেসার বাড়ছিল, আর আস্তে আস্তে সাবমেরিনের ভেতরটা গরম হয়ে উঠছিল, যার কারণে সাবমেরিনের উপর থেকে পানি পড়তে শুরু করেছিল। এমনকি সাবমেরিনটি কিছুটা লিক হয়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গা দিয়ে ব্লাড ওশিয়ানের ব্লাড ভেতরে আসছিল। তাই বিষয়গুলো সাইমনের কাছে অনেকটাই অস্বস্তিকর ছিল। এরপর আস্তে আস্তে সাইমন সামনের দিকে এগোতে এগোতে এমন একটি জায়গাতে পৌঁছে যায় যে জায়গাটি মূলত ম্যাপের মধ্যে ছিলই না, অর্থাৎ সাইমন অনেক দূরে চলে আসছে। এটা দেখে সাইমন কিছুটা ঘাবড়ে যায়। এরপর সে রেডিও স্পিকারের মাধ্যমে কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, আর সে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে যদি সে সাবমেরিন ডাইভ করতে করতে এমন কোনো জায়গাতে চলে আসে যেটার অস্তিত্ব ম্যাপের মধ্যে নেই, তখন তাকে কি করতে হবে। কিন্তু স্পিকার থেকে এবার আর কোনো জবাব আসে না, অর্থাৎ হয়তো এত দূরে আসার কারণে কমান্ডার পর্যন্ত সিগন্যাল পৌঁছচ্ছিল না। আর এবার যখন সে ছবিটিকে চেক করে তখন সে সত্যি সত্যি বিশাল বড় একটি কঙ্কাল দেখতে পায়। আর এই কঙ্কালটি কোনো সাধারণ কঙ্কাল ছিল না, বরং এটা ছিল বিশাল বড় কোনো প্রাণীর মাথার কঙ্কাল, যেখানে অনেক বড় বড় দাঁত দেখা যাচ্ছিল। এদিকে এমন সময় সাইমন সাবমেরিন থেকে অদ্ভুত কিছু সিগন্যাল পাচ্ছিল, তাই সে দ্রুত কন্ট্রোল সিস্টেমের সামনে চলে আসছে। সাইমন এখানে এই ধরনের অদ্ভুত সিগন্যাল দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সিগন্যালটি একা একাই বন্ধ হয়ে যায়। আর ঠিক এমন সময় সাইমন বুঝতে পারে যে হঠাৎ করেই তার সাবমেরিনটি দুলছে, আর মনে হচ্ছে সাবমেরিনটির উপর কেউ রয়েছে। তাই সে বিষয়টি চেক করতে চাইছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে হঠাৎ করেই সাবমেরিনটি প্রচণ্ড জোরে জোরে নড়তে শুরু করে। মনে হচ্ছিল যেন কোনো বিশাল ক্রিয়েচার সাবমেরিনটির উপর হামলা করেছে। আর এবার সাবমেরিনটি এত জোরে একটি ধাক্কা খায় যে সাইমন একদম ছিটকে নিচে পড়ে যায়। এদিকে নেভিগেশন সিস্টেমের মধ্যে দেখা যাচ্ছিল যে সেখানে থাকা লাইটগুলো অনবরত ব্লিঙ্ক করছিল, অর্থাৎ বারবার এখানে অদ্ভুত কিছু সিগন্যাল পাওয়া যাচ্ছিল। এসব দেখে সাইমনের ভয় যেন আরো বেশি বাড়ছিল। কিন্তু হঠাৎ করে এমন সময় রেডিও সিগন্যাল অন হয়ে যায়, আর কমান্ডার সাইমনের সঙ্গে যোগাযোগ করতে পারে। কমান্ডার তখন সাইমনের কাছে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। সাইমন তখন তাকে সমস্ত পরিস্থিতি খুলে বলে, এবং সে এখন পর্যন্ত যতগুলো ছবি তুলেছে সেই সমস্ত ছবিগুলো সে কমান্ডারকে পাঠিয়ে দেয়। আর কমান্ডার যখনই সেই ছবিগুলোর মধ্যে বিশাল বড় কঙ্কালের ছবিটি দেখতে পায় তখন সে নিজেও একদম আটকে ওঠে, আর সে সঙ্গে সঙ্গে তার কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে সাবমেরিনটিকে উপরে নিয়ে আসে। ফলে কিছুক্ষণের মধ্যেই সাবমেরিনটি সার্ফেসের কাছে চলে আসে। সাবমেরিনটি সার্ফেসে আসার পর কমান্ডার সাইমনের সঙ্গে দেখা করতে আসে। তবে কমান্ডার সাবমেরিনের ভেতরে যায় না, বরং সে সাবমেরিনের গ্লাসের উপর থেকে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। বিষয়টি সাইমনের কাছে কিছুটা অদ্ভুত লাগছিল। কমান্ডার তখন তার কাছে সমস্ত পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। সাইমন তখন তাকে জানায় যে সাবমেরিনের বিভিন্ন জায়গাতে লিকেজ রয়েছে,
আর সেই লিকেজ দিয়ে অনবরত রক্ত পড়ছে। তবে কমান্ডার তাকে আর এই ব্যাপারে তেমন কিছুই বলে না। কিন্তু সাইমন এখানে একটি বিষয় ভেবেই অনেক অবাক হচ্ছিল। আসলে কথা ছিল সে সমুদ্রের তলদেশে যাওয়ার পর সেখানকার কিছু ছবি এবং তথ্য আনার পরেই তাকে ছেড়ে দেয়া হবে, কিন্তু এখানে তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে তেমন কিছুই বলা হচ্ছে না। এদিকে কমান্ডার কারোর সঙ্গে কিছু একটার ব্যাপারে ডিসকাস করতে চলে যায়, আর সাইমন এখানে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শোনার চেষ্টা করতে থাকে। এবার কিছুক্ষণ পর কমান্ডার আবারও তার সঙ্গে কথা বলতে আসে, আর এখানে আমরা দেখতে পাই যে কমান্ডারের চেহারায় অদ্ভুত এক ধরনের দাগ রয়েছে, আর তার একটি চোখ হয়তো অন্ধ। তো সাইমন এখানে কমান্ডারকে বলে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের করুন। আপনাদের কথা মতো আমি আমার কাজ শেষ করেছি, তাই এখন আমাকে যেতে দিন। কিন্তু কমান্ডার এখানে সাইমনকে জানায় যে তাকে এখন আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আসলে সাইমনের তোলা ছবিগুলোর মধ্যে তারা যে কঙ্কালটির ছবি দেখেছে, সেই কঙ্কালের একটি স্যাম্পলের তাদের অনেক বেশি প্রয়োজন। তাই তারা এখন এই সাবমেরিনটির সামনে এমন একটি ডিভাইস লাগিয়ে দিতে চায়, যেটা যখনই সেই কঙ্কালের সঙ্গে ধাক্কা খাবে তখনই ডিভাইসটি কঙ্কালটির কিছু অংশ ক্যাচ করে ফেলবে। অর্থাৎ সাইমনকে আবারও সমুদ্রের তলদেশে যেতে হবে। কিন্তু একথা শুনে সাইমন অনেক রেগে যায়, আর সে কমান্ডারকে বলে যে সমুদ্রের তলদেশে বিশাল বড় কোনো জীবিত ক্রিয়েচার রয়েছে, যেটা যে কোনো সময় তাকে মেরেও ফেলতে পারে। তাই তার পক্ষে আর কোনোভাবেই সেখানে যাওয়া সম্ভব নয়। কিন্তু কমান্ডার তার কোনো কথাই শুনতে চায় না। এদিকে একজন ব্যক্তি সাবমেরিনের সামনে সেই ডিভাইসটি লাগাচ্ছিল, কিন্তু এটা বুঝতে পেরে সাইমন এবার প্রচণ্ড রেগে যায়, আর সে এখানে রাগের মাথায় সেখানকার ক্যামেরার বাটন প্রেস করে দেয়, যেখানে দেখা যায় ক্যামেরার মধ্যে এক্সরে জাতীয় একটি ছবি উঠেছে। ছবির মধ্যে দুজন মানুষকে দেখা যাচ্ছিল যারা কিনা ডিভাইসটিকে লাগাচ্ছিল। তবে সাইমনের এমন কর্মকাণ্ডে কমান্ডার ভীষণ রেগে যায়, আর সে চিৎকার করে সাইমনকে বলে, এটা তুমি কি করেছো? তুমি কি জানো এই ক্যামেরাটির মধ্যে একটি বিশেষ ধরনের রেডিয়েশন ব্যবহার করা হয়েছে, যাতে করে রক্তের সমুদ্রের তলদেশে যা কিছু রয়েছে সেগুলো ছবি ওঠানো যায়। কিন্তু এটা দিয়ে যদি কোনো সাধারণ মানুষের ছবি তোলা হয় তাহলে এই রেডিয়েশনের প্রভাবে কিছুক্ষণের মধ্যেই সেই মানুষগুলো মারা যায়। তাই সাইমন যেহেতু সারফেসের মধ্যেই ছবি তুলে নিয়েছে, এজন্য সেই রেঞ্জের মধ্যে যে সমস্ত মানুষেরা ছিল তারা সবাই মরতে চলেছে। তবে এই সমস্ত কথা শুনে সাইমনের অনেক মন খারাপ হয়ে যায় যে তার জন্য কিছু মানুষের জীবন চলে যাবে। কিন্তু এমন সিরিয়াস পরিস্থিতিতেও কমান্ডার এখানে সাইমনকে অনুরোধ করছিল যাতে করে সাইমন শেষবারের মতো সমুদ্রের তলদেশে যায় আর সেই কঙ্কালটির স্যাম্পল নিয়ে আসে। তো এমন সিরিয়াস অবস্থায় কমান্ডারের কথা শুনে সাইমন বুঝতে পারে যে সেই স্যাম্পলটি হয়তো আসলেই অনেক বেশি জরুরি। তাই সে আবারও নিচে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, আর কমান্ডার এবার অনেক স্পিডে সাবমেরিনটিকে নিচে পাঠিয়ে দেয়। এবার সাইমন দেখতে পায় তার সাবমেরিনটি একদম সমুদ্রের নিচে এসে থেমেছে। এমন সময় স্পিকারের মাধ্যমে সাইমনকে জানানো হয় যে রেডিয়েশনের ফলে কমান্ডারের শরীর একদম খারাপ হয়ে গিয়েছে, আর তার সঙ্গে জ্যাকও রয়েছে, তার উপরও রেডিয়েশন পড়েছিল। অর্থাৎ জ্যাক হচ্ছে তাদেরই একজন সহকর্মী, তাই এখন থেকে তাকে সে কমান্ড করবে। তার নাম হচ্ছে নিক্স। নিক্স এবার সাইমনকে জানায় যে তার হাতে 30 মিনিটের মতো সময় আছে। এই 30 মিনিটের মধ্যেই তাকে স্যাম্পল কালেক্ট করে আবারও ফিরে আসতে হবে। তো সাইমন তখন আবারও সেখানকার ছবি তুলতে শুরু করে। ততক্ষণে স্পিকারের রেডিও সিগন্যালও চলে যায়। তবে এমন সময় সাইমন আবার সেখানে কোনো কিছুর আওয়াজ শুনতে পায়। এতে সে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সে ক্রিয়েচার আবারও এসেছে। তাই সে তখন তার সামনে থাকে একটি ফায়ার এক্সটিংগুইশার উঠিয়ে নেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে এই শব্দ আবারও বন্ধ হয়ে যায়। এদিকে ক্যামেরা দিয়ে যখন সাইমন আবারও ছবি ওঠাচ্ছিল তখন ক্যামেরার ফ্ল্যাশলাইটের আলোতে সাইমন সেখানে একটি কম্পার্টমেন্ট দেখতে পায়। আর সে যখনই সেটাকে খোলে ঠিক তখনই সে সেটার ভেতর মেডেলের মতো দেখতে একটি লকেট খুঁজে পায়, যেটার ভেতরে ছোট্ট একটি ফুল এবং একটি গাছের বীজ ছিল। এমনকি সাইমন এখানে সেটার সঙ্গে একটি লেটারও খুঁজে পায়, যেখানে লেখা ছিল ক্রস দ্য ওয়্যারস। অর্থাৎ সেখানে যে তারগুলো ছিল সেটাকে ক্রস করলে হয়তো কোনো তথ্য পাওয়া যেতে পারে। তাই সাইমন তখন লেখা অনুযায়ী সেটাই করে। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সঙ্গে সঙ্গে সাবমেরিনটির ভেতরে একটি মেসেজ ভেসে ওঠে, যেখানে লেখা ছিল, আমরা এখান থেকে কোনোদিনও যাব না, আর এটাই আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য আশার বাণী। এবার কিছুক্ষণের মধ্যে স্ক্রিনের ভেতর একটি ভয়েস রেকর্ডিং ভেসে ওঠে, যেখানে বলা হচ্ছিল, আমি জানি আমার পরেও অনেক মানুষ রিসার্চের জন্যই সাবমেরিনের মধ্যে আসবে, তাই তাদের উদ্দেশ্যে আমি এই ভয়েসটি দিচ্ছি। আসলে এটা তাদের কোনো রিসার্চ নয়, বরং এটা একটি এক্সিকিউশন। এখানে যে একবার চলে আসে তার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। তারা তোমাকে কখনোই এই জায়গা থেকে আর ফিরিয়ে নিয়ে যাবে না। আর যদি সৌভাগ্যক্রমে তুমি এখান থেকে বেঁচে ফিরতেও পারো, তাও সেই স্বাধীনতার কোনো মূল্য নেই, কারণ এখন পৃথিবী সহ সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে। মানুষ বেঁচে থাকার জন্য যে মিথ্যে আশাটুকু খুঁজছে সেটারও কোনো অস্তিত্ব নেই। তাই এভাবে কখনো বেঁচে থাকা যায় না।
তাই আমি আমার জীবনে গভীর সমুদ্রের নিচে দিয়ে দিচ্ছি, যেখানে হয়তো পৃথিবীর সমস্ত মানুষের রক্ত রয়েছে। আর এখানে আমরা এই ভয়েস মেসেজটি শুনে বুঝতে পারি যে রিসার্চের জন্য সাইমন ঠিক যেভাবে এই সাবমেরিনটিতে এসেছে, সেই ব্যক্তি ঠিক একইভাবে এখানে এসেছিল, কিন্তু সে আর কখনোই সার্ফেসে ফিরে যেতে পারেনি। তাই সে মৃত্যুর আগে এই মেসেজটি পরবর্তী মানুষের জন্য রেখে গিয়েছে। এবার সাইমন সেখানে লকেটের মতো যে জিনিসটি পেয়েছিল সেটা সে তার হাতে পরে নেয়, আর এটা সে কেন করেছে সেটা আমরা সামনে জানতে পারবো। এবার সাইমন সেখানে যে সমস্ত ছবিগুলো তুলেছিল সেগুলো পর্যবেক্ষণ করে সে আগেরবারের মতোই ম্যাপের মধ্যে মার্ক দিচ্ছিল, আর সে এখানকার সবকিছু আরও ভালোভাবে বোঝার জন্য সেখানকার ইনস্ট্রাকশন ম্যানুয়াল পড়ছিল। এমন সময় সাইমন সেখানে সাবমেরিনের ক্যামেরার ব্যাপারে একটি ওয়ার্নিং দেখতে পায়, যেখানে লেখা ছিল যে যদি কোনো জীবিত মানুষ এই ক্যামেরার রেডিয়েশনের সামনে চলে আসে তাহলে প্রচুর পরিমাণে রেডিয়েশনের কারণে 7 দিনের মধ্যেই তার মৃত্যু হবে। কিন্তু সাইমন তো না জানি কমান্ডার এবং জ্যাকের সামনে সেই রেডিয়েশন চালু করে দিয়েছিল, তাই রেডিয়েশন পয়জনিং এর কারণে তাদের মৃত্যু হতে চলেছে। এসব ভেবে সাইমনের নিজের কাছে অনেক খারাপ লাগছিল। এরপর সাইমন সাবমেরিনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, যাতে করে সে দ্রুত সময়ে সেই কঙ্কালটির কাছে পৌঁছতে পারে। আর যেতে যেতে সে এখানে ছবিও তুলছিল, কিন্তু ঠিক তখনই সেখানকার রেডিও স্পিকারটি অন হয়ে যায়, আর দেখা যায় কমান্ডার এবার তার সঙ্গে কথা বলতে চাইছে। কমান্ডার এখানে তার কাছে তার কাজ কতদূর সেটা জানতে চায়। তবে সাইমন তখন তাকে বলে, আমি আসলে প্রায় অনেক সময় ধরেই কঙ্কালটিকে খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু এর আগেরবার আমি যেই জায়গায় কঙ্কালটির ছবি তুলতে পেরেছিলাম সেই জায়গায় এখন কঙ্কালটি নেই। হয়তো আশেপাশে এমন কোনো ক্রিয়েচার রয়েছে যেটা ধাক্কায় কঙ্কালটি সরে গিয়েছে। তাই কমান্ডার তাকে যত দ্রুত সম্ভব সেটাকে খুঁজে বের করতে বলে। কিন্তু আস্তে আস্তে এখানে সাবমেরিনের প্রেশার অনেক বেড়ে যাচ্ছিল, যার কারণে সাবমেরিনের ভেতরে এত পরিমাণ গরম তৈরি হচ্ছিল যে প্রত্যেকটি জায়গা থেকে এখন ঘেমে ঘেমে পানি পড়ছিল এবং ধীরে ধীরে অক্সিজেনও অনেক কমে আসছিল। এরপর সাইমন এখানে তার ভুলের জন্য কমান্ডারের কাছে ক্ষমা চায়, কারণ সে এমন ভুল করে ফেলেছে যেটার আর কোনো সমাধান নেই। তবে কমান্ডার তাকে এই ব্যাপারে তেমন কিছুই বলে না। এরপর তারা দুজন এখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল, কিন্তু এক পর্যায়ে তাদের দুজনের তর্কাতর্কি শুরু হয়ে যায়। সাইমন এখানে তার কাছে বারবার জানতে চাইছিল যে সে স্যাম্পল দিয়ে কি করবে। কমান্ডার তখন জানায় যে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য এটা অনেক প্রয়োজন, কিন্তু সাইমন তখন তাকে বলে যেই মানব সভ্যতা এত কষ্টের পরও একদিন না একদিন শেষ হতে চলেছে, সেটার পেছনে এত কষ্ট করার কি প্রয়োজন? এটা করতে গিয়ে তো আমাদের নিজেদের জীবনই ঝুঁকির মুখে পড়ে গিয়েছে। কথা শুনে কমান্ডার তখন তাকে বলে, ও আচ্ছা, তাহলে এই কারণেই তুমি ফিলেমন স্টেশনকে ধ্বংস করে দিয়েছ? আর কমান্ডারের মুখে ফিলেমন স্টেশনের নাম শুনে সাইমন এখানে কিছুটা ঘাবড়ে যায়, আর সে তাকে বোঝানোর চেষ্টা করে যে ফিলেমন স্টেশনে যা কিছু হয়েছে সেটা সে ইচ্ছে করে করেনি, বরং ভুলবশত হয়ে গিয়েছে। ফিলেমন স্টেশন ধ্বংস করার পেছনে তার কোনো উদ্দেশ্যই ছিল না। আসলে ফিলেমন স্টেশন ছিল এক ধরনের স্পেস স্টেশন। যখন থেকে পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে তখন থেকে শুধুমাত্র স্পেস স্টেশন এবং স্পেসশিপে যে সমস্ত মানুষেরা ছিল তারাই মূলত এখন পর্যন্ত সার্ভাইভ করে যাচ্ছে, আর ফিলেমন স্টেশন সেই সমস্ত স্টেশনগুলোর মধ্যে একটি। এবার কমান্ডারের সঙ্গে কথা শেষ করে সাইমন যখন একটি ছবি তোলে ঠিক তখনই সে সেই কঙ্কালের ছবিটি দেখতে পায়, অর্থাৎ ফাইনালি সে সেই কঙ্কালটিকে খুঁজে পেয়েছে। কিন্তু এই কঙ্কালটি আসলে আগের জায়গা থেকে অনেক দূরে চলে এসেছিল, তাই বিষয়টি সাইমনের কাছে কিছুটা অদ্ভুত লাগছিল। কিন্তু এটা জানতে পেরে কমান্ডার তখন তাকে বলে যে হয়তো সমুদ্রের মধ্যে কোনো গ্যাস অথবা স্রোতের কারণে এমনটা হয়েছে। সে যে ক্রিয়েচারের কথা ভাবছে সেটা সম্পূর্ণই তার মনের ভুল, কারণ এখানে কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা কখনোই সম্ভব নয়। কিন্তু সাইমন এটা কিছুতেই মানতে চাইছিল না। কিন্তু কমান্ডার তাকে এই সমস্ত ফালতু জিনিসের দিকে মনোযোগ না দিয়ে যত দ্রুত সম্ভব স্যাম্পল নিয়ে উপরে আসতে বলে। এমন সময় সাইমন কৌতূহলবশত কমান্ডারের কাছে জানতে চায়, আচ্ছা, উপরে আসার পর আপনারা কি আমাকে মেরে ফেলবেন? কিন্তু কমান্ডার বলে, তুমি এসব কি বলছো? তোমাকে আমরা মেরে কেন ফেলবো? বরং আমাদের কাছে স্যাম্পল পৌঁছে দেওয়ার পরেই তোমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে, তাই তুমি তোমার কাজের দিকে মনোযোগ দাও। এখানে সাইমন আবারও কমান্ডারের কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু কমান্ডার তাকে বলে যে অলরেডি রেডিয়েশন তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, তাই এখন এই সমস্ত ব্যাপারে কথা বলার কোনো সময় নেই, আর এসব ব্যাপারে সে ভাবছেও না। সাইমন যেন শুধুমাত্র তার কাজে ফোকাস করে। এরপর সাইমন তখন স্যাম্পলটি সংগ্রহ করার জন্য সাবমেরিনটিকে অনেক স্পিডে চালানোর চেষ্টা করছিল। তবে এমন সময় সে লক্ষ্য করে যে আস্তে আস্তে অক্সিজেন লেভেলের দাগ কমে আসছে, তাই সে দ্রুত সময়ে তার শরীরে যত শক্তি ছিল সেই সমস্ত শক্তি দিয়ে সাবমেরিনটির মধ্যে প্রেশার ক্রিয়েট করে, আর সে সাবমেরিনটিকে ফুল স্পিডে সেই কঙ্কালটির শরীরে ঢুকিয়ে দেয়। এতে করে সাবমেরিনটির সামনে যেই ডিভাইসটি লাগানো ছিল সেই ডিভাইসে কঙ্কালটির কিছু স্যাম্পল চলেও আসে
এরপর সাইমন দ্রুত সাবমেরিনটিকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং সে থেমে থেমে কিছু ছবিও তুলছিল। যদি এতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় তবে এর মাঝেই ক্যামেরার ফ্ল্যাশলাইট অন হলে সাইমন যেন কিছু একটা দেখতে পায়। তার কাছে মনে হচ্ছিল সাবমেরিনের গ্লাস দিয়ে কেউ একজন তার দিকে দেখছে। সাইমন তখন সঙ্গে সঙ্গে কমান্ডারকে এই ব্যাপারে বলছিল, কিন্তু ঠিক তখনই সেই ক্রিয়েচার প্রচণ্ড জোরে সাবমেরিনটির মধ্যে ধাক্কা দেয়, আর ক্রিয়েচারটি এই কাজটি অনবরত করেই যাচ্ছিল, যার ফলে এক পর্যায়ে সাইমন নিচে পড়ে গিয়ে তার মাথায় এত জোরে আঘাত পায় যে সে সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে যায়। এবার এমন সময় আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে মহাকাশে অদ্ভুত একটি গাছ দেখা যাচ্ছিল, আর সেই গাছের নিচে দাঁড়িয়েছিল অনেকগুলো শিশু। মনে হচ্ছিল যেন তারা কোনো ম্যাজিক্যাল ট্রি দেখছে। তবে এই বাচ্চাগুলো গাছের উপরে তাকালে আকাশে অনেকগুলো তারা দেখতে পায়। কিন্তু এমন সময় একজন ব্যক্তি তাদেরকে বলে, আসলে তোমরা যে তারাগুলোকে দেখতে পাচ্ছ এগুলো অনেক বছর আগেই মারা গিয়েছে, আর তারাগুলোর মধ্যে যে আলো রয়েছে এই আলো শুধুমাত্র তারাগুলোর রিফ্লেকশন ছাড়া আর কিছুই নয়। এবার অন্যদিকে আমরা সাইমনকে দেখতে পাই। প্রায় অনেক সময় পরে তার জ্ঞান ফিরে আসে। এদিকে দেখা যায় কমান্ডার যত দ্রুত সম্ভব সাবমেরিনটিকে উপরে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু সেই ক্রিয়েচারটি এত বেশি শক্তিশালী ছিল যে সেটা একাই সাবমেরিনটিকে টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছিল, যার ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সাবমেরিন থেকে রেডিও কানেকশন নষ্ট হয়ে যায় এবং সাবমেরিনের ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। এদিকে সাইমন জ্ঞান ফিরে পেয়ে আবারও সেখানে কিছু ছবি তুলতে শুরু করে, কারণ ক্যামেরার ফ্ল্যাশ লাইটের আলোর মাধ্যমেই সে মূলত আশেপাশের পরিস্থিতি বুঝতে পারছিল। এমন সময় সাইমন সাবমেরিনটির ফ্লোরের মধ্যে আরও একটি কম্পার্টমেন্ট দেখতে পায়, যেটা কিনা একটি সিক্রেট কম্পার্টমেন্ট ছিল, আর কম্পার্টমেন্টটি এখানে এমনভাবে লক করা ছিল যাতে করে কেউ সহজে এটাকে দেখতে না পায়। সাইমন এখানে অনেক চেষ্টা করেও কম্পার্টমেন্টটিকে খুলতে পারছিল না। এরপর সে পাশে থাকা একটি কম্পার্টমেন্টে গিয়ে সেখান থেকে একটি লাইফ জ্যাকেট নিয়ে আসছে আর একটি বক্সের মধ্য থেকে পানি বের করে পানি পান করে, কারণ তার অনেক বেশি পিপাসা পেয়েছিল। এরপর সেই বক্সের মধ্যে একটি সিজার ছিল। সাইমন তখন সেই সিজারটির মাধ্যমে কম্পার্টমেন্টের দরজাটিকে খোলার চেষ্টা করছিল, আর এই কম্পার্টমেন্টটি ছিল সাবমেরিনের সবচাইতে নিচের অংশের কম্পার্টমেন্ট, যেখানে মূলত ইঞ্জিন ছিল। কিন্তু এখানে অন্ধকার থাকার কারণে সাইমন ভালোভাবে কিছু দেখতে পাচ্ছিল না, তাই সে তখন ক্যামেরার বাটনের মধ্যে একটি টেপ লাগিয়ে দেয়, যাতে করে ক্যামেরাটি একা একাই ছবি তুলতে থাকে এবং ক্যামেরার ফ্ল্যাশলাইটের আলোর মাধ্যমে সে ভেতরের সবকিছু দেখতে পায়। কিন্তু সাইমন হয়তো এখানে এই ব্যাপারটি ভুলেই গিয়েছিল যে এই ফ্ল্যাশলাইটের আলোর মাধ্যমে কত পরিমাণে রেডিয়েশন তৈরি হয়। এরপর সাইমন কোনো মতে কম্পার্টমেন্টের দরজাটিকে খুলে ফেলে, আর সে তার লাইফ জ্যাকেট এবং একটি টর্চ লাইট হাতে নিয়ে ভেতরে চলে যায়। এবার সাইমন সেখানে সাবমেরিনের ইঞ্জিনটিকে দেখতে পায়, কিন্তু এমন সময় সে কিছু একটা শব্দ শুনতে পায়। তবে সাইমন সেদিকে খুব একটা মনোযোগ না দিয়ে সেখানে থাকে একটি রিস্টার্ট বাটনে প্রেস করে দেয়, যার ফলে সাবমেরিনের ইঞ্জিনটি আবারও স্টার্ট হয়ে যায়। কিন্তু এখানে আরও একটি সমস্যা দেখা দেয়। যেহেতু এখন সাবমেরিনটি একদম সমুদ্রের নিচে বসে গিয়েছিল, তাই ইঞ্জিন স্টার্ট হওয়ার ফলে সেখানে অনেক বেশি প্রেসার ক্রিয়েট হচ্ছিল, আর এক পর্যায়ে প্রেসার এত পরিমাণ বেড়ে যায় যে সাবমেরিনের গ্লাসগুলোতে ক্র্যাক পড়তে শুরু করে। তাই সাইমন তখন সেখানে এক ধরনের শিল চালু করে দেয়, এতে করে ক্র্যাকগুলো কিছুটা রিপেয়ার হতে শুরু করে। কিন্তু এমন সময় একটি গ্লাস রিপেয়ার হওয়ার আগে প্রচণ্ড প্রেসারে ভেঙে যায়, আর সমুদ্রের রক্ত এসে সোজা সাইমনের শরীরে পড়ে। সাইমন এতে কিছুটা ভয় পেয়ে যায়। সাইমন তখন দ্রুত সেই গ্লাসটিকে সিল করে দেয়। এমন সময় সাইমন আবারও সেখানে কোনো কিছুর উপস্থিতি টের পাচ্ছিল। এদিকে এই সমস্ত ঘটনা দেখে সাইমনের মানসিক পরিস্থিতি যেন খারাপ হয়ে যাচ্ছিল, আর সে কোনো কিছু বুঝে ওঠার আগে সেখানকার ইঞ্জিনের মধ্যে আগুন লেগে যায়। সাইমন তখন দ্রুত ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনটিকে কন্ট্রোলে নিয়ে আসে, আর এমন সময় সে আশেপাশে কারো উপস্থিতি টের পায়। সাইমন যেন এতে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল, আর এদিকে সিস্টেম থেকে তাকে বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছিল। তাই সাইমন প্রচণ্ড রেগে গিয়ে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে সিস্টেমটিকে ভেঙে ফেলে। তবে এসব করতে গিয়ে সাইমন তার শরীরে প্রচণ্ড আঘাত পায়। সে তখন প্রথমে একটি ফার্স্ট এইড বক্সের সাহায্যে নিজের ট্রিটমেন্ট নেয়, আর সে এখানে সিদ্ধান্ত নেয় যে এখানে সে আর এক মুহূর্তও থাকবে না, তাকে যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। এজন্য সে সাবমেরিনটিকে স্টার্ট করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর কমান্ডারের সিগন্যাল পাওয়ার অপেক্ষা করতে থাকে। আর সামনের দিকে যেতে যেতে সাইমন সেই জায়গাগুলোরও ছবি তুলছিল। এমন সময় সাইমন ক্যামেরার ফ্ল্যাশলাইটের আলোর মাধ্যমে জানালার কাছে একটি জীবন্ত ক্রিয়েচারকে দেখতে পায়, যেটা কিনা মুহূর্তের মধ্যেই আবার গায়েব হয়ে যায়। সাইমন এতে বুঝতে পারে যে এই জায়গাতে মূলত জীবনের অস্তিত্ব রয়েছে, তাই সাইমনের ভয় আরো অনেক বেশি বেড়ে যায়। সে মনে মনে চিন্তা করে যে এখান থেকে যদি সে সময় মতো বের হতে না পারে তাহলে এই ক্রিয়েচারদের হাতেই তাকে মরতে হবে। এদিকে সাবমেরিনটি যত বেশি এগিয়ে যাচ্ছিল, সাইমন ছবির মাধ্যমে বিভিন্ন ধরনের ক্রিয়েচার দেখতে পাচ্ছিল,
আর এসব কিছুর জন্য সাইমন খুবই আতঙ্কিত হয়ে গিয়েছিল। এমনকি তার এখানে অনেক ক্লান্তও লাগছিল, তাই সে কিছুক্ষণ সেখানে চুপচাপ বসে থাকে। এরপর সে আবারও সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর কিছু দূর যাওয়ার পর যখন সে সেই জায়গার একটি ছবি তোলে, তখন সে সেখানে এবার ভয়ানক একটি ক্রিয়েচার দেখতে পায়, যেটা বিশাল বড় একটি গর্তের ভেতরে ঢুকে যায়। সাইমন তখন দ্রুত সেই জায়গা থেকে সরে যায়। আর কিছু দূর যাওয়ার পর সে একটি জায়গাতে পরিত্যক্ত একটি সাবমেরিন দেখতে পায়, যেটার নাম ছিল SM-8। আর এই সাবমেরিনটির কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখা যায় সাইমনের সাবমেরিনটি SM-8কে কানেক্ট করে ফেলে। কিন্তু সাইমন সেটাকে অনেক চেষ্টা করেও অ্যাক্সেস করতে পারছিল না, কারণ তার কাছে সঠিক পাসওয়ার্ড ছিল না। তারপরও সাইমনের এখানে অনেক সময় যাবৎ চেষ্টার পর মনিটরের মধ্যে কয়েকটি ইমেজ ভেসে ওঠে। হতে পারে এই ইমেজগুলো SM-8-এর তোলা। এরপর সাইমন যখন এখানকার সবার শেষে ছবিটি দেখতে পায়, তখন সে দেখতে পায় এটা সেই ক্রিয়েচারের একদম কাছ থেকে নেওয়া ছবি, যে ক্রিয়েচারটিকে সে কিছুক্ষণ আগেই দেখেছে। এমন সময় মনিটরের মধ্যে এক ফোঁটা রক্ত এসে পড়ে, অর্থাৎ সাবমেরিনটি হয়তো আবারও লিক হতে শুরু করেছে। এদিকে সাইমন যতটুকু এগিয়ে যাচ্ছিল, ততটুক জায়গায় একটি ম্যাপের মধ্যে চিহ্ন দিয়ে রাখছিল। আর এখানে সাইমন যখন ম্যাপটির দিকে তাকায়, তখন সে বুঝতে পারে যে সে ঘুরে ফিরে বারবার একই জায়গাতেই চলে আসছে, অর্থাৎ সে যেন কোনো লুপের মধ্যে চলছে। এরপর ঠিক এমন সময় রেডিও স্পিকারে একটি আওয়াজ শুনতে পাওয়া যায়। তবে এটা কমান্ডারের আওয়াজ ছিল না, বরং এটা ছিল অন্য কোনো মেয়ের আওয়াজ, যে কিনা এখানে চিৎকার করে সাইমনের কাছে সাহায্য চাইছিল। আর সাইমন এখানে মেয়েটির কথা শুনে বুঝতে পারে যে মেয়েটি মূলত তারই মতো কোনো সাবমেরিনে আটকা পড়ে আছে। মেয়েটি এখানে চিৎকার করে ইভা নামক কাউকে তাকে রেস্কিউ করতে বলছিল। সাইমন তখন মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করে। সে মেয়েটিকে শান্ত হতে বলে আর জানায় হয়তো তাদের সাবমেরিনগুলো রেডিও ফ্রিকোয়েন্সি থেকে অনেক দূরে চলে এসেছে, তাই মূলত তাদের আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। এদিকে পরিস্থিতি যখন আরো খারাপের দিকে যাচ্ছিল, তখন সাইমন কমান্ডারের অপেক্ষা না করে নিজেই সাবমেরিনটিকে উপরে তোলার চেষ্টা করছিল। কিন্তু এমন সময় সাবমেরিনের অক্সিজেন অ্যালার্ম বেজে ওঠে, কারণ এখন অক্সিজেন অনেক কমে এসেছিল। আর এই অক্সিজেনের সিগন্যাল সেই মেয়েটিও শুনতে পায়। মেয়েটি তখন সাইমনকে বলে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই, এখানে যারাই এসেছে তাদেরকে মরতে হয়েছে, তাই তোমারও মৃত্যু নিশ্চিত। মেয়েটির কথা শুনে সাইমন কিছুটা ভেঙে পড়েছিল। এরপর সেই মেয়েটি সাইমনকে একটি লাইটের ব্যাপারে বলে, যেটা কিনা কোয়াইট রাপচার নামক একটি জায়গাতে রয়েছে। তবে সাইমন যখন এই ব্যাপারে তার কাছে আরো কিছু জানতে চায়, তখন মেয়েটি সাইমনকে বলে সে তো এখানে কোয়াইট রাপচারের ব্যাপারে কিছুই বলেনি। সাইমন কেন উল্টোপাল্টা কথা বলছে? এখন মেয়েটির এসব কথা শুনে সাইমনের কাছে মনে হচ্ছিল যে তার হয়তো এখানে বিভিন্ন হ্যালোসিয়েশন হচ্ছে, তাই হয়তো সে উল্টোপাল্টা শুনতে পাচ্ছে। এবার মেয়েটি এখানে সাইমনকে একটি লোকেশনের কথা বলে এবং সে তাকে জানায় যে সেই লোকেশনে পৌঁছতে পারলে হয়তো তারা মুক্তি পাবে। তাই সাইমন তখন দ্রুত সেদিকে যেতে শুরু করে। এরপর মেয়েটি এখানে সাইমনের কাছে জানতে চায় যে সে কি ফিলামেন্ট স্টেশনের ব্যাপারে কিছু শুনেছে। সাইমন তখন তাকে বলে ফিলামেন্ট স্টেশন অনেকদিন আগেই ধ্বংস হয়ে গিয়েছে। মেয়েটি তখন অদ্ভুতভাবে তাকে বলে ফিলামেন্ট স্টেশনের ধ্বংসের পেছনে তুমি দায়ী নও তো? সাইমন এতে কিছুটা ঘাবড়ে যায়, আর মেয়েটি তার কথা শুনে বুঝতে পারে যে সাইমনে এর পেছনে দায়ী। তাই সে তখন সাইমনকে বলে আমার তো মনে হচ্ছে তোমার সঙ্গে এখন যা কিছু হচ্ছে এগুলো সব তোমার পাপেরই শাস্তি, কারণ তুমি ফিলামেন্ট স্টেশন ধ্বংস করেছ। কিন্তু সাইমন তখন তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে। সে তাকে জানায় ফিলামেন্ট স্টেশন ধ্বংসের পেছনে সে দায়ী নয়, বরং দায়ী অন্য কোনো মানুষেরা, তাই শাস্তি পেলে তাদের পাওয়া উচিত। সে তো যা কিছু করেছে বাধ্য হয়ে করেছে। এরপর সাইমন তখন সেই মেয়েটির বলা লোকেশন পর্যন্ত পৌঁছে যায়। আর যখন সে একটি ছবি তোলে, তখন সে দেখতে পায় সেখানে সত্যি সত্যি লাইটের মতো কিছু একটা রয়েছে। তবে এখানে এসে সেই মেয়েটি অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করে। সে বলতে থাকে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি, এটাই আমাদের ডেস্টিনেশন, এভাবেই আমরা মুক্তি পাব। সাইমন তখন মেয়েটির কাছে জানতে চায় যে আসলে তারা এখন আছে কোথায়। তবে মেয়েটি তখন কথা ঘুরিয়ে ফেলে। এমন সময় সাইমন যখন স্পিকারটির কাছে যায়, তখন সে দেখতে পায় স্পিকারটিতে একটি লাইন কাটা রয়েছে, অর্থাৎ স্পিকারের মধ্যে কোনো কানেকশনই ছিল না, অর্থাৎ এখানে কারো আওয়াজ আসার কথাই না। তাই সাইমন কিছুটা ভয় পেয়ে যায়, আর আস্তে আস্তে মেয়েটির আওয়াজ আসাও বন্ধ হয়ে যায়। এদিকে সাবমেরিনটি দ্রুত গতিতে সেই আলোর মধ্যে ঢুকছিল, যেটা সাইমন কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল না। আর অনেক সময় পর একটি নির্দিষ্ট জায়গাতে এসে সাবমেরিনটি থেমে যায়, কিন্তু এখানে দেখা যায় পুরো সাবমেরিনটি রক্ত দিয়ে ভরে গিয়েছে, আর সাইমন সেই রক্তের ভেতরে একদম ডুবে গিয়েছে। এরপর সাইমন যখন কোনো মতে উপরে উঠে আসে, তখন সে তার সামনে বিশাল বড় একটি ক্রিয়েচার দেখতে পায়, আর পেছনে তাকিয়ে দানব আকৃতির একটি চোখ দেখতে পায়। সাইমন যেন এতে ভয়ে একদম আটকে ওঠে, কিন্তু সে এখানে বুঝতে পারে এটা কোনো ক্রিয়েচারের চোখ নয়, বরং তাকে আকাশ থেকে কেউ একজন দেখছে এটারই কোনো ইঙ্গিত।
এবার পরক্ষণেই সাইমন নিজেকে আবারও সেই সাবমেরিনটির মধ্যে দেখতে পায়। অর্থাৎ এই সবকিছু ছিল সাইমনের হ্যালোসিয়েশন। তবে এই হ্যালোসিয়েশনের পেছনে একটি কারণ রয়েছে। আসলে এই সাবমেরিনটি যেই সমুদ্রের মধ্যে রয়েছে সেই সমুদ্রের পানিগুলো হুবহু মানুষের রক্তের মতোই ছিল, কিন্তু কেউ জানত না যে এগুলো আসলে মানুষের রক্ত কিনা। তবে এখন পর্যন্ত সমুদ্রের তলদেশে যারা যারা এসেছে তারা সবাই এই সমুদ্রের পানিতে মিশেই মারা গিয়েছে এবং সঙ্গে সঙ্গে তাদের পুরো শরীরও রক্তে পরিণত হয়ে গিয়েছে। তাই কোনো না কোনোভাবে এই সমুদ্রের সঙ্গে তাদের মেমোরি মিশে আছে। আর এত এত মানুষের মৃত্যুর কারণে হয়তো এখানে কোনো প্যারানর্মাল কোনো কিছু তৈরি হয়েছে, যেটা সাইমনকে বারবার ম্যানিপুলেট করছিল, যাতে করে সাইমন নিজে থেকে এসে রক্তের সমুদ্রের মধ্যে নেমে যায় আর সকলের মতো সেও রক্তের সাথে মিশে যায়। মূলত বাকিদের সঙ্গেও ঠিক এমনটাই ঘটেছিল। এবার এমন সময় সাইমন কন্ট্রোল সিস্টেমের সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর সে যখনই তার উপর হামলা করতে যায় তখনই সে গায়েব হয়ে যায়। আর এসব কিছু দেখে সাইমন যেন একদম পাগলের মতো হয়ে যাচ্ছিল। সাইমনের নিজের ব্রেনে যেন তার সঙ্গে খেলছিল। এমন সময় সেখানে কন্ট্রোল রুমে সিগন্যাল পাওয়া যায় আর কমান্ডার সাইমনের সঙ্গে কথা বলতে শুরু করে। তবে সাইমনের কাছে এটাও একটা হ্যালোসিয়েশন মনে হচ্ছিল। তাই সাইমন তখন কমান্ডারকে বলে যে সে কি এটা বলতে পারবে তাদের রিসার্চ টিমে কয়জন মানুষ ছিল। কমান্ডার বলে 3 জন, এবং সে এটাও বলে যে সাইমন কিভাবে তাদের 2 জন মানুষের উপর রেডিয়েশন মেরেছিল। এরপর সাইমন তখন কমান্ডারকে তার নাম বলতে বলে। তবে কমান্ডার আসলে সাইমনের নাম জানত না, কারণ সাইমন তাকে কখনোই তার নাম বলেনি। তাই সাইমনের মনে হচ্ছিল এটা হয়তো সত্যিই কমান্ডার। এজন্য কমান্ডার তাকে বলে তাকে দ্রুত উপরে উঠিয়ে নেওয়ার জন্য। তবে কমান্ডার তাকে জানায় যে তার সাবমেরিনের মধ্যে খুবই কম অক্সিজেন রয়েছে। এইটুকু অক্সিজেনের মাধ্যমে সে কোনোভাবেই উপরে আসতে পারবে না, আর তার পক্ষেও এখন কোনো মানুষকে পাঠানো সম্ভব নয়। এটা শুনে সাইমন অনেক বেশি ভেঙে পড়েছিল, কারণ সে ধরে নিয়েছিল যে তারও মৃত্যু নিশ্চিত। তবে এমন সময় সাইমন যখন কমান্ডারকে সেই সাবমেরিনটির ব্যাপারে বলে, যেটার নাম SM-8 ছিল, কমান্ডার তখন একদম অবাক হয়ে যায়। আর সে এবার সাইমনকে একটি ডিল অফার করে। সে তাকে বলে যে যদি সাইমন SM-8 এর ব্ল্যাক বক্সের ডেটা ডাউনলোড করে তাকে দিতে পারে তাহলে সে নিজে তাকে নিতে আসবে। তবে এই কাজটি তাকে আধা ঘন্টার মধ্যেই করতে হবে, তা না হলে সে অক্সিজেনের অভাবেই মারা যাবে। সাইমন তখন তার কথায় রাজি হয়ে যায় আর সে তখন SM-8 এর লোকেশনের দিকে যেতে থাকে। এমন সময় কমান্ডার সাইমনকে জানায় যে তার নাম হচ্ছে ইভা। এতে করে সাইমনের সেই মেয়েটির কথা মনে পড়ে যায় যে কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা বলেছিল। মেয়েটিও এখানে ইভা নামক কারো কাছে সাহায্য চাইছিল, আর কমান্ডারই ছিল সেই ইভা। তো সাইমন তখন কোনো মতে SM-8 পর্যন্ত পৌঁছে যায়। আর তার মনিটরে যখন SM-8 এর সিগন্যাল চলে আসে তখন সেখানে অ্যাক্সেসের জন্য পাসওয়ার্ড দিতে বলা হয়। কমান্ডার তখন তাকে সেখানকার পাসওয়ার্ড বলে দেয়। সাইমন তখন দ্রুত সেখানকার ব্ল্যাক বক্সের ডেটা ডাউনলোড করে ফেলে। তবে এমন সময় সে সেখানে একটি ভয়েস রেকর্ডিং শুনতে পায়, যেটা কিনা সেই মেয়েটির আওয়াজ ছিল। মেয়েটি এখানে বলছিল, আমি হলাম SM-8 এর ক্যাপ্টেন। আমি আমার টিমকে নিয়ে এখানে একটি রিসার্চের জন্য এসেছিলাম, কিন্তু আমরা এখানে এসে পুরোপুরি ফেঁসে গিয়েছি। আমাদেরকে এখানে বাঁচানোর মতো কেউ নেই, আর আমার এমনভাবে হ্যালোসিয়েশন হচ্ছে যেন আমি পাগল হয়ে যাচ্ছি। এরপর সেই মেয়েটি এখানে আরো বলে, এই সমুদ্রের মধ্যে যে রক্তগুলো রয়েছে সেই রক্তগুলো সত্যি সত্যি মানুষেরই রক্ত। তবে এখানে এগুলো কিভাবে জমা হয়েছে এটা কেউ জানে না। আর এখানকার সমুদ্রের তলদেশে যে লাইটটি রয়েছে সেখানে এমন কিছুর উপস্থিতি রয়েছে যেটা মানুষের কল্পনার বাইরে। এটা এমন এক রহস্য যেটা কেউ কখনো ভেদ করতে পারবে না, কারণ সৃষ্টিকর্তার অলৌকিকতা তিনি ছাড়া কেউ জানে না। তাই সেখানে যে আলোটি রয়েছে সেই আলো সবসময় যে কোনো কিছুকে সেখানে যেতে বাধা দেয়। অর্থাৎ এমন হতে পারে সৃষ্টিকর্তা নিজেই এটা চান না যে কোনো মানুষ এই সমস্ত রহস্য ভেদ করুক, তাই হয়তো এখানে সবার মৃত্যু হয়ে যায়। তাছাড়া সমুদ্রে যেই রক্তগুলো রয়েছে এগুলো মানুষ খাবারের পরিবর্তে ব্যবহার করে বেঁচে থাকতে পারবে। আমাদের সাবমেরিনে যখন খাবার শেষ হয়ে গিয়েছিল তখন আমার সঙ্গীরা এমনটাই করেছিল। যদিও তারা এতে বেঁচে ছিল, কিন্তু তাদের শরীরে যেন অদ্ভুত কিছু ঘটেছিল এবং পরবর্তীতে তারা সবাই মারা গিয়েছিল। একথা বলতে বলতে সেই মেয়েটির উপরও কিছু একটা যেন হামলা করে বসে, আর রেকর্ডিং সেখানেই বন্ধ হয়ে যায়। তবে মেয়েটির এই সমস্ত কথা শুনে সাইমন কিছু একটা চিন্তা করছিল। তার কাছে মনে হচ্ছিল যে সে শুরু থেকে যেই ক্রিয়েচারগুলোকে সমুদ্রের তলদেশে দেখেছে এগুলো কোনো না কোনোভাবে সেই সমস্ত মানুষেরা হতে পারে যারা কিনা খাবার হিসেবে এখানকার রক্ত পান করেছিল। তারাই হয়তো মিউটেট হয়ে ভয়ানক ক্রিয়েচারে রূপান্তর হয়েছে। এদিকে সাইমন আর সময় নষ্ট না করে সেই লোকেশনের দিকে যেতে থাকে যেখান থেকে ইভা তাকে উদ্ধার করতে চেয়েছিল। কিন্তু যাওয়ার পথে আস্তে আস্তে সাবমেরিনের ভেতরে রক্ত ঢুকছিল, আর সেই রক্তগুলো যখনই সাইমনের শরীরের সংস্পর্শে আসছিল তখন সাইমন এখানে লক্ষ্য করছিল যে তার শরীরেও পরিবর্তিত হচ্ছে।
অর্থাৎ সেও হয়তো মিউটেট হয়ে যাচ্ছে। এতে করে সাইমন একটি বিষয় বুঝতে পারে, যখন সাবমেরিনের গ্লাস ক্র্যাক হয়ে তার চোখে মুখে রক্ত পড়েছিল তখন থেকেই মূলত তার হ্যালুসিয়েশন দেখা শুরু হয়ে গিয়েছিল। তার মানে এই রক্তগুলোর মানুষকে কন্ট্রোল করার নিজস্ব ক্ষমতা রয়েছে। এবার এমন সময় ইভা এখানে স্পিকারে সাইমনকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে নিতে আসার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আমিও সমুদ্রের তলদেশে একটি জায়গাতে আটকা পড়ে গিয়েছি। আমার মনে হচ্ছে কেউ আমাকে আটকে দিয়েছে, হয়তো আমিও কিছুক্ষণের মধ্যেই মারা যাব। এমন সময় সাইমন স্পিকারে অন্য কারো আওয়াজ শুনতে পায়। আসলে এখানে ইভা এবং সেই আওয়াজটি একসঙ্গে আসছিল। ইভা এখানে সাইমনকে বলছিল ইঞ্জিন রুমে একটি ব্ল্যাক বক্স রয়েছে, সেটাকে যেভাবেই হোক রক্ষা করার জন্য। আর অন্য আওয়াজটি তাকে বলছিল যাতে করে সে সবকিছু ডিস্ট্রয় করে দেয়। কিন্তু ইভা এখানে তাকে কাঁদতে কাঁদতে অনুরোধ করছিল এবং তাকে বোঝানোর চেষ্টা করছিল যে সেই ডেটাগুলো মানুষের জন্য কতটা জরুরি। ইভা আসলে নিজের জীবন দিয়ে হলেও ডেটাগুলোকে বাঁচাতে চাইছিল। আর সাইমন ইভার এই আকুতি বুঝতে পারে। সে বুঝতে পারে যে ডেটাগুলো হয়তো আসলে অনেক জরুরি। ইভা এখানে সাইমনকে আবারও বলে যে তারও যদি আজকে এখানে কিছু হয়ে যায় তারপরও সে যেন ব্ল্যাক বক্সটিকে রক্ষা করে, কারণ এটা মানব সভ্যতার জন্য অনেক জরুরি। আর এখানে কথা বলতে বলতে ইভা মারা যায়। সাইমনের এতে অনেকটাই খারাপ লাগছিল, আর সাইমন এটা ভেবে সেখানে কাঁদতে থাকে যে সেও বেঁচে ফিরতে পারবে না। তবে এমন সময় আবার স্পিকারে সেই আওয়াজটি শুনতে পাওয়া যায় যে কিনা সাইমনকে ব্ল্যাক বক্সটিকে ভাঙার জন্য ম্যানিপুলেট করছিল। কিন্তু সাইমন এখানে সবকিছু বুঝতে পেরেছিল যে প্যারানর্মাল কোনো কিছু এখানকার সবকিছু পরিচালনা করছে আর তাকেও কন্ট্রোল করার চেষ্টা করছে। তাই সে সেদিকে মনোযোগ না দিয়ে সোজা ব্ল্যাক বক্সটিকে রক্ষা করার জন্য চলে যায়। এদিকে দেখতে দেখতেই পুরো সাবমেরিনটি রক্ত দিয়ে ভরে যায় এবং সাইমনের শরীরও আস্তে আস্তে মিউটেট হতে শুরু করে। তাই সাইমন দ্রুত ইঞ্জিন রুমে চলে যায়, কিন্তু ইঞ্জিন রুমে সবকিছু একদম রক্তের নিচে চলে গিয়েছিল। তারপরও সাইমন সাহস করে সেখানে নেমে যায় আর সে কোনো মতে ব্ল্যাক বক্সটিকে খুঁজে উপরে নিয়ে আসে। কিন্তু এবার সেই রক্তগুলোই যেন তাকে থামানোর চেষ্টা করছিল। তার পুরো শরীর রক্ত একদম আঁকড়ে ধরছিল। তারপরও সাইমন কোনো মতে ব্ল্যাক বক্সটি নিয়ে উপরে চলে আসে। এরপর সে তাড়াতাড়ি করে ব্ল্যাক বক্সটিকে লাইফ জ্যাকেটের মাধ্যমে বেঁধে ফেলে। তবে এমন সময় সাবমেরিনের দুই সাইডে যে রক্তগুলো লেগেছিল সেগুলো সাইমনের হাত একদম আঁকড়ে ধরে। সাইমন কোনো মতে শক্তি দিয়ে একটি হাত তো ছাড়িয়ে নেয়, কিন্তু আরেকটি হাত ছাড়াতে গেলে তার সেই হাতটি ভেঙে যায়। আস্তে আস্তে সাইমনের চেহারাও এখানে মিউটেট হয়ে যাচ্ছিল। এসব দেখে সাইমন সেখানে নিজের মৃত্যুর জন্যই অপেক্ষা করছিল। আর এমন সময় সাইমন ফ্ল্যাশলাইটের মাধ্যমে সেই ভয়ানক ক্রিয়েচারটিকে দেখতে পায়, যেটা কিনা বিশাল আকৃতির ছিল। আর সেই ক্রিয়েচারটি এখানে সাইমন সহ পুরো সাবমেরিনটিকেই গিলে ফেলে। কিন্তু সাইমন সাবমেরিনের মধ্যে যে মেডেলের মতো লকেটটি খুঁজে পেয়েছিল সেটা হঠাৎ করে ক্র্যাক হয়ে যায়। আর সেটার মধ্যে যেই ফুল এবং বীজ ছিল সেগুলো সাইমনের শরীরে মিউটেট হয়ে বিশাল বড় একটি গাছ তৈরি হয়ে যায়। আর সেই গাছটি ক্রিয়েচারের বুক চিরে বেরিয়ে আসে, ফলে ক্রিয়েচারটি সেখানেই মারা যায়। তবে এখানে সাইমন আর বেঁচে ছিল কিনা এটা আমরা আর জানতে পারি না। এবার মুভির শেষ দৃশ্যে আমরা সেই ব্ল্যাক বক্সটিকে দেখতে পাই, যেটা কিনা সমুদ্রের সারফেসে ভেসে উঠেছিল। আর রিসার্চ টিমের কয়েকজন সেটাকে দেখতে পেয়েছিল। এর মানে হচ্ছে মানুষ এখন এখান থেকে ডেটা সংগ্রহ করতে পারবে, আর হয়তো এই ডেটাগুলোর মাধ্যমেই মানব সভ্যতা শুরু হবে আবারও। তো এমনই একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।